আসসালামু আলাইকুম। তো আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেই সিরিজে আমরা পুরা এসএসসি কেমিস্ট্রির পুরা বইয়ে তোমাদের যা যা লাগবে সবই কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ কোর্সটা করলে তোমাদের এসএসসি কেমিস্ট্রি পরীক্ষায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকে আমাদের হলো প্রথম ক্লাস, দ্বিতীয় অধ্যায়, সেটা পদার্থের অবস্থা। তো চলো শুরু করি। প্রথমে পদার্থ আসলে কোনগুলা, শর্ত কি? পদার্থ হওয়ার শর্ত হচ্ছে যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। অর্থাৎ আমার শর্ত হচ্ছে দুইটা। আমার দুইটা শর্ত। একটা হলো ভর থাকতে হবে, আর একটা হলো জায়গা দখল করতে হবে। এমন শর্ত ফিল আপ করলে সেটাকে আমরা বলতে পারবো পদার্থ। এখন পদার্থ মূলত তোমাদের বই অনুযায়ী তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ আমরা যখন পড়ব তখন আমরা কল্পনা করব একটা ইট। ধরো এটা একটা ইট। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন থাকে। এই জায়গাতে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট। ভরও নির্দিষ্ট, আকারও নির্দিষ্ট, আয়তনও নির্দিষ্ট। একটা ইটের ক্ষেত্রেই কল্পনা করো তুমি, ইটের কি তুমি যখন দেখবা অবশ্যই ভর নির্দিষ্ট থাকবে, আকারও দেখো নির্দিষ্টই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখো আয়তাকার থাকে। আবার আয়তন দেখো একটা জায়গা দখল করে আছে না? তাহলে কি আয়তনও কি আমরা নির্দিষ্ট বলতে পারতেছি? তাহলে কি ইট কি একটা কঠিন পদার্থ? অবশ্যই ইট একটা কঠিন পদার্থ। এখন এখান থেকে আর যে দুটা লাইন পড়তে হবে সেটা হচ্ছে, কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। নর্মালি কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে, ধরো দুইটা কণা, এই কণাগুলোর মধ্যে খুবই কাছাকাছি অবস্থান করে, যেহেতু এদেরকে আমরা যখন হলো চাপ প্রয়োগ করি, আমরা যখন চাপ প্রয়োগ করি তখন যেহেতু এদের মধ্যে ফাঁকা স্থান নাই বললে চলে অণুগুলোর মধ্যে, তাই এদেরকে যদি আমরা চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হতে চাইবে না, অর্থাৎ সংকুচিত হবে না। আবার যদি তাপমাত্রা বাড়াই, কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি আমি বাড়াই তখন ভিতরের যে অণুগুলো আছে এই অণুগুলো হলো শক্তি গ্রহণ করতে পারবে। এই যে তাপ, তাপ তো এক প্রকার শক্তি, সেখান থেকে এই শক্তিটা অণুগুলো গ্রহণ করবে, করে তাদের মধ্যে একটা প্রসারণের একটা প্রবণতা তৈরি হবে। তবে এটা খুবই কম পরিমাণে হবে কঠিন পদার্থের ক্ষেত্রে, খুবই কম পরিমাণে। মোটামুটি কটা কথা পড়লেই এইখান থেকে কিছু পড়া লাগবে না। আমরা যদি তরল পদার্থের ক্ষেত্রে যাই, তরল পদার্থের ক্ষেত্রে আমরা চিন্তা করব পানি। দেখো কি বলা আছে, তরল পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। এই কথাটার মানে কি? ধরো পানিতে অবশ্যই নির্দিষ্ট একটা ভর থাকবেই, অবশ্যই ভর আছে, এবং পানি দেখো নির্দিষ্ট একটা আয়তনও দখল করতেছে, কিন্তু দেখো নির্দিষ্ট কোনো আকার নেই। এখানে একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, সেটা হলো নির্দিষ্ট পানির আকার আছে, আকার আছে, তবে নির্দিষ্ট না। তাহলে এখানে তোমার এই কথাটার মানে কি? নির্দিষ্ট কোনো আকার নেই। তুমি যখন পানিকে একটা গ্লাসের মধ্যে রাখবা, সেটা দেখবা গ্লাসেরই আকার ধারণ করছে। ধরো এটা গ্লাস, একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে পানি রাখলে দেখবা গ্লাসের আকারে ধারণ করছে সে।
আবার যদি একটা পাত্রে রাখো দেখবা পাত্রের আকারই সে ধারণ করতেছে। এজন্যই তার নির্দিষ্ট কোনো আকার নাই, কিন্তু আকার কিন্তু আছে। এখান থেকেও সেমভাবে দুইটা কথাই আছে তোমাকে, যে তরল পদার্থকে আমি যদি চাপ প্রদান করি আয়তন হ্রাস পায় না। দেখো, তরল পদার্থের মধ্যেও অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকবে, কঠিন পদার্থের মতো অত কাছাকাছি থাকবে না, কিন্তু আবার যে খুব দূরে থাকবে এমনটাও না, মানে মধ্যম কিছু দূরত্বে থাকবে। তো এজন্য দেখা যায় হলো আমি যদি এদেরকে চাপ প্রয়োগ করি অতটাও এদের আয়তন হ্রাস পাবে না, আয়তন অতটাও হ্রাস পাবে না। কিন্তু আমি যদি দেখো তাপ প্রদান করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাবে। অণুগুলোর মধ্যে যদি আমি তাপ প্রদান করি সে শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করে এদের গতিশক্তি বৃদ্ধি পাবে, ছোটাছুটি বেশি হবে, ফলে দেখা যাবে একে অপরের থেকে একটু তুলনামূলক বেশি দূরে সরে যাবে। আর বেশি দূরে সরে গেলে দেখা যাবে এর আয়তনটাও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা এরপর নেক্সটে যাই তাহলে আমরা দেখতে পাবো বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা কল্পনা করব বেলুন। একটা বেলুনের মধ্যে যে বায়ু থাকে সেটা আমরা কল্পনা করব। ধরো বেলুন, বেলুনের মধ্যে ধরো বায়ু আছে। দেখো এই বায়ুর তো অবশ্যই একটা নির্দিষ্ট ভর থাকবে, বায়ুরও তো একটা ভর আছে, বাতাস তো আর ভরহীন না, তাই না? কিন্তু নির্দিষ্ট আকারও থাকবে না, নির্দিষ্ট আয়তনও থাকবে না। আকার এবং আয়তন কিন্তু থাকবে, তবে সেটা নির্দিষ্ট হবে না, কিন্তু ভরটা অবশ্যই নির্দিষ্ট হতে হবে। এটার মানে কি বোঝাচ্ছে? নির্দিষ্ট আকারের কনসেপ্ট তো অবশ্যই বোঝার কথা, যে আমরা একটা বায়ুকে যে পাত্রে রাখি ওই পাত্রেরই আকার ধারণ করতেছে। নির্দিষ্ট আয়তন কেন থাকতেছে না? দেখো বেলুনের মধ্যে আমরা যদি ধরো এরকম কিছু গ্যাস আছে, আবার একটু দূরে দূরে দেখো এরকম কিছু গ্যাস আছে, অল্প পরিমাণে গ্যাস বেশি পরিমাণে গ্যাস। আমি যদি এটা রাখি তবুও এটা পুরো বেলুন জুড়ে অবস্থান করবে, আবার এই কমটা যদি রাখি পুরো বেলুন জুড়ে অবস্থান করবে, অর্থাৎ এদের আয়তনটা নির্দিষ্ট হচ্ছে না। কিন্তু পানির ক্ষেত্রে দেখো, আমি যখন পানিকে রাখতেছি, যদি আমি পুরো পাত্র ভর্তি পানি না রাখি সে পুরো পাত্র ভর্তি পানি হিসেবে থাকবে না, সে অল্প হিসেবে থাকবে। তার যতটুকু আয়তন দখল করার কথা সে ততটুকু আয়তনই দখল করবে। এটাই হচ্ছে পার্থক্য। এবার যদি আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বাকি যে লাইনগুলো আছে দেখো, গ্যাসীয় পদার্থের উপর সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়। অর্থাৎ এখানে যে কণা বা অণুগুলো আছে সেগুলোর দূরত্ব কিন্তু অনেক বেশি থাকে, তাই আমি যদি সামান্য চাপ প্রয়োগ করি তাহলেই দেখা যাবে আয়তন অনেক কমে যাচ্ছে, অর্থাৎ এরা কাছাকাছি চলে আসতেছে। তুমি বাস্তব জীবনে যখন কোনো গ্যাসকে এভাবে সংকুচিত করবা তখন এরকমই দেখতে পাবা। আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। আমরা যখন তাপ প্রয়োগ করব তখন এই যে কণাগুলো আছে এগুলো আরও দূরে সরে যাবে, তখন আয়তন আরও বেড়ে যাবে। মোটামুটি এই জায়গা থেকে এই কথাগুলো জানলেই তোমার মোটামুটি হবে। আমরা যদি এখন নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। এখান থেকে তোমাকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি ইম্পর্টেন্ট। এখানে একটা দেখো লাইন বলা আছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। এই যে এই লাইনটা আছে, এই লাইনটা ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বারে অনেক সময় এটা দিয়ে দেয়। এখন আমরা টপিকটা আগে বুঝি আসলে এখানে কি বুঝাইছে। দেখো,
আমরা তো দেখলাম যে হচ্ছে কঠিন পদার্থ হচ্ছে ধরো বরফ, আমরা এবার বরফ দিয়ে কল্পনা করি যে বরফ, বরফের মধ্যে কণাগুলো দেখো খুবই কাছাকাছি অবস্থান করতেছে, লেগে লেগে খুবই কাছাকাছি অবস্থান করতেছে অণুগুলো। এখন বলছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আন্ত মানে দুইয়ের মধ্যে, আন্ত মানে দুইয়ের মধ্যে, আন্ত দুইয়ের মধ্যে। কণা বলতে এখানে অণু বা কণা বোঝাচ্ছে, আকর্ষণ তো আকর্ষণ, অর্থাৎ দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করতেছে, যে আকর্ষণ শক্তি কাজ করতেছে, সেটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আকর্ষণ বল। আর আণবিক দূরত্ব বা আন্তঃকণা দূরত্ব হচ্ছে দুইটা কণার মধ্যে যে দূরত্ব, এই যে ডিস্টেন্স, এটাই হচ্ছে আণবিক দূরত্ব। আর আণবিক বল যদি আমরা চিত্র দিয়ে দেখি, এরা যে বলে আকর্ষণ করতেছে নিজেদেরকে, সেটা হচ্ছে আণবিক আকর্ষণ বল। নর্মালি ভিতরের যে অণুগুলো আছে এরা নর্মালি নিজেদেরকে একে অপরের দিকে আকর্ষণ করে। তো আমরা আণবিক আকর্ষণ বল আর আণবিক দূরত্ব তো বুঝলাম। এবার এই কনসেপ্টটা দিয়েই এখানে পুরো এই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে। কেমন? যে ধরো বরফ, বরফের ক্ষেত্রে কি হয়, কণাগুলো খুব কাছাকাছি থাকে, আণবিক দূরত্ব কি হয়, অনেক কম হয়, এবং আণবিক শক্তি কত হয়, অনেক বেশি হয়। বেশি হয় দেখে তো দেখো কাছাকাছি। এটাকে যখন আমি তাপ দিব, তাপ দিলে কি হবে, এটা পানিতে পরিণত হবে, পানিতে পরিণত হলো। এবার কি হবে, আণবিক আকর্ষণ বল মধ্যম হবে। বরফে ছিল অনেক বেশি, আর পানির ক্ষেত্রে হবে মধ্যম। আর আণবিক দূরত্ব বরফের ক্ষেত্রে ছিল অনেক কম, পানির ক্ষেত্রে হবে মধ্যম, খুবই বেশি না খুবই কম না, মডারেট। আমরা পানিকেও যদি তাপ দেই তবে সেটা পরিণত হবে হচ্ছে হলো গ্যাসে বা বাষ্পে। এটার ক্ষেত্রে দেখো আণবিক দূরত্ব এবার অনেক বেশি হবে, অনেক বেশি হবে আণবিক দূরত্ব, কিন্তু আণবিক বল কম হবে। কম হবে দেখেই তো দূরে দূরে অবস্থান করতেছে, তাই না? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো তাইলে বাষ্প পাইলাম তাপ দিয়ে, আমি তো আমি চাইলাম আমি এই বাষ্পটাকেও তাপ দিতেই থাকবো, তাহলে কি হবে? তখন যে জিনিসটা হবে এটা হচ্ছে প্লাজমায় পরিণত হবে। প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। অর্থাৎ আমরা যে তিনটা অবস্থা পড়লাম এর বাইরেও একটা অবস্থা আছে, সেটা হচ্ছে প্লাজমা। এই অবস্থায় একটু কমপ্লিকেটেড, দেখা যায় সূর্য নক্ষত্র যে আছে ওইখানে এই অবস্থাটা দেখা যায়, প্লাজমা। তো মোটামুটি তোমাকে যে কনসেপ্ট শিখালাম এইখানে মূলত এই কথাটাই বলা আছে। তুমি যদি রিডিং পড়ো পুরোটাই বুঝতে পারবা, এবং এই নাম্বারটা এখান থেকে বেশ ইম্পর্টেন্ট। আমরা যদি নেক্সটে যাই, আমরা ব্যাপন আর নিঃসরণটা একটু পরে পড়ব। আমরা চলে যাব মোমবাতিতে, আমরা মোমবাতির জ্বলনটা পড়ব। মোমবাতির জ্বলনে মোমের তিনটা অবস্থা, এটা নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে অকেশনালি নাম্বারে এটা দিয়ে দেয়। কোশ্চেন কিভাবে থাকে যে মোমবাতির জ্বলনে পদার্থের তিন ধরনের অবস্থা দেখা যায়, ব্যাখ্যা করো। অথবা মোমবাতির জ্বলনে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। আমরা আগে ভৌত পরিবর্তনটা দেখব, যে ভৌত পরিবর্তন কিভাবে হচ্ছে। দেখো বলছে মোম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। হ্যাঁ, হাইড্রোকার্বন কি, আমরা কথাটাকে ভাঙ্গি, হাইড্রোকার্বন। দেখো হাইড্রো কার্বন, হাইড্রো হচ্ছে হাইড্রোজেন, আর কার্বন তো কার্বনই।
অর্থাৎ এমন একটা যৌগ যে যৌগে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে, সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের মিশ্রণ মিলেই হচ্ছে এই মোমটা তৈরি হচ্ছে। এখন দেখো, মোমটা যখন জ্বলতেছে, মোমটা তো জ্বলতেছে তাই না, তখন তোমরা তো নর্মালি মোম জ্বালাইছো, তখন দেখছো কি যে মোমের এই যে নিচের দিকে মোমটা গলতে শুরু করে, গলে সেটা তরল মোমে পরিণত হয়। তাহলে কি আমরা মোমবাতির জ্বলনের তরল অবস্থা দেখলাম? এই তরল মোমটাই যখন একটু নিচে আসে, নিচে এসে যখন এখানে আসলো, ধরো দেখা যাবে এই তাপটা কিন্তু আর পাচ্ছে না, এই তাপটা আর পাচ্ছে না, সে পাচ্ছে না খুব একটা। তখন এই অবস্থায় আবার সে কঠিনে পরিণত হয়ে যাবে। তাহলে কি আমরা কঠিন অবস্থাও পাইলাম, তাহলে আমরা মোমবাতি জ্বলনের তরল তরল অবস্থাও পাইলাম, কঠিন অবস্থাও পাইলাম। এই যে তরল মোম হয়েছে, এই তরল মোম তো দেখো এখানে যে তরল মোমটা আছে সেটা কি এখনো তাপ পাচ্ছেই না, পুরোপুরি তাপই তো পাচ্ছে। এই তরল মোমের কিছু অংশ বাষ্পে পরিণত হবে। তাহলে কি আমি বলতে পারি যে মোমবাতির জ্বলনে আমরা বাষ্প অবস্থাও পাচ্ছি, তরল মোমও পাচ্ছি, কঠিন মোমও পাচ্ছি? তাহলে যদি আমাকে প্রশ্ন করে যে মোমবাতির জ্বলনে আমরা তরল, কঠিন, বাষ্প বা পদার্থের তিনটি অবস্থায় দেখতে পাই, এই যে পদার্থের তিনটি অবস্থায় দেখতে পাই, এটা কি তুমি ব্যাখ্যা করতে পারবা? অবশ্যই পারবা। এখন সেকেন্ড যে টাইপে কোশ্চেন আসে যে হচ্ছে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন হয়, সেটা ব্যাখ্যা করো। দেখো, ভৌত পরিবর্তন আমরা যে এই যে বাষ্পে পরিণত হলো, তরলে পরিণত হলো, কঠিনে পরিণত হলো, এই যে তিনটা অবস্থায় দেখতে পেলাম, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, এই যে বাষ্প পরিণত হলো, দেখো বাষ্পে যখন পরিণত হয় এটা কিন্তু এখনো ওই হাইড্রোকার্বনেরই মিশ্রণ আছে। তো হাইড্রোকার্বনের মিশ্রণে বাষ্প যেটা, এই যে মোম, মোম কি করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে সে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে, সাথে আলো প্লাস তাপ থাকবে, অর্থাৎ শক্তি। আলো এক ধরনের শক্তি, তাপও এক ধরনের শক্তি। এই যে বিক্রিয়াটা হলো, এটাই হচ্ছে মোমের রাসায়নিক পরিবর্তন। তুমি এখানে আলো প্লাস তাপের পরিবর্তে শক্তিও লিখতে পারো। পরীক্ষায় যদি তোমাকে বলে যে মোমবাতির জ্বলনে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন দেখাও, তখন এই বিক্রিয়াটা তোমাকে দিতে হবে। নর্মালি এই দুইভাবেই কোশ্চেন আসে, অ্যান্ড আই হোপ তুমি এখান থেকে এখন পরীক্ষায় কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা। আমরা যদি নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে গলন আর স্ফুটন। একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে গলন হচ্ছে একটা প্রক্রিয়া, গলন আর স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া। আর এই যে গলনাঙ্ক আছে, এটা হচ্ছে একটা তাপমাত্রা, অর্থাৎ গলনাঙ্ক দিয়ে আমরা তাপমাত্রাকে বুঝি। কেমন? এটা তো তুমি বুঝতেইছো যে ধরো বরফকে যদি আমি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে এটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হবে, অর্থাৎ পানিতে পরিণত হবে। এই যে প্রক্রিয়া, এই যে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া, সেটাকে বলা হয় গলন। অর্থাৎ এটা একটা কিন্তু প্রক্রিয়া। ঠিক আছে? আর কোনো এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রায় বলছে, তখন সেটা হবে হচ্ছে গলনাঙ্ক। এখন একটা জিনিস এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পরীক্ষায় এইটা ক নাম্বার হিসেবে তোমার দেয়, যে গলনাঙ্ক কাকে বলে, বা গলন কাকে বলে, বা স্ফুটন কাকে বলে, বা স্ফুটনাঙ্ক কাকে বলে। তুমি যখন গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের সংজ্ঞা লিখবা, তখন তোমাকে ম্যান্ডেটরি অবশ্যই এখানে এই যে এক বায়ুমণ্ডলীয় চাপে এই কথাটা লিখতে হবে, অবশ্যই থাকতে হবে এই কথাটা।
কিন্তু দেখো গলনের সংজ্ঞায় কিন্তু ওইটা নাই, কারণ গলন একটা প্রক্রিয়া। ঠিক আছে, তুমি যদি এখানে বেশি চাপ দাও তখন কিন্তু একই তাপমাত্রায় গলতে থাকবে না, অবশ্যই এক বায়ুমণ্ডলীয় চাপ রাখতে হবে এখানে। একই কথা, একই জিনিস, কনসেপ্ট একই, যে তাপ প্রয়োগের ফলে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। কিন্তু এক বায়ুমণ্ডলীয় চাপে, আবার দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ আমরা যখন পানিকে তাপ প্রদান করি, সেটা যখন ফুটতে থাকে সেটা হচ্ছে হলো, সেই প্রক্রিয়াটা হচ্ছে স্ফুটন। আর যখন আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ মেনটেন করে তাপ প্রদান করি, যেই তাপমাত্রায় অর্থাৎ 100°C তাপমাত্রায় দেখা যায় পানি ফুটতে শুরু করে, সেই 100°C তাপমাত্রাই হচ্ছে স্ফুটনাঙ্ক, অর্থাৎ এটা একটা তাপমাত্রা। এ জায়গায় তোমাকে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে ক নাম্বার থেকে দিবে, ক নাম্বার দিবে এখানে, যে অমুক কাকে বলে। তোমাকে এখানে আরেকটা লাইন পড়তে হবে, সেটা হচ্ছে স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটি হলো ঘনীভবন। অর্থাৎ স্ফুটনে কি হচ্ছে, আমরা একটা তরল পদার্থকে গ্যাসীয় পদার্থতে রূপান্তর করতেছি, কিন্তু ঘনীভবনে হবে ঠিক উল্টাটা। ঘনীভবনে দেখা যাবে যে হচ্ছে একটা গ্যাসীয় পদার্থকে আমরা তরল পদার্থে শীতলীকরণের মাধ্যমে উৎপন্ন করতেছি। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে পদার্থের বিভিন্ন অবস্থা, কণার গতিতত্ত্ব, মোমবাতির জ্বলন এবং গলন ও স্ফুটন। অ্যান্ড এখান থেকে পরীক্ষায় কোন টাইপের কোশ্চেন আসে সেটা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে হলো ব্যাপন, নিঃসরণ এবং এই রিলেটেড যা যা আসে সবই ইনশাল্লাহ কভার করে দেওয়া হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।